ঘন্টায় আপনাদের স্বাগত। সাথে রয়েছে আমি সোমা। চলুন দেখে নিই আজকের বিশেষ খবর। করোনা আক্রান্ত হওয়ার পরও স্কুলের খবর নিয়মিত নিয়েছেন এই শিক্ষক। অন্য ধরনের বিদ্যাসাগর। গত বছর 20শে নভেম্বর তিনি করোনায় আক্রান্ত হন। অবস্থা এমন হয় যে তিনি একসময় মৃত্যু মুখে চলে যান। টানা 52 দিন আইসিইউতে ছিলেন। কেউ মন্দিরে, কেউ মসজিদে তার প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ বা ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করেন। তার গলার মধ্যে ফুটো করে বিশেষ পদ্ধতিতে অক্সিজেন পৌঁছানো হয়। আর এক সময় যেন সব মিরাক্কেল হয়ে ওঠে। তিনি শেষমেশ মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন আর সুস্থ হতেই নেমে পড়েন নিজের মডেল স্কুল মুরলীগঞ্জ হাই স্কুলের উন্নতিতে। তিনি নেমে পড়েছেন রাজ্যের শিক্ষা পরিস্থিতির সামগ্রিক উন্নয়নের ভাবনায়। শুধু এমনটাই কেন, করোনা চিকিৎসার জন্য হাসপাতালে যখন চিকিৎসাধীন সেই সময়ও তিনি কিন্তু খবর নিয়েছেন তার প্রাণের চেয়ে প্রিয় স্কুলের ফুল গাছগুলোতে ঠিকঠাক জল দেওয়া হচ্ছে কিনা, স্কুলটা ঠিকঠাক আছে কিনা। আসলে এতটা গভীরে গিয়ে আন্তরিকভাবে বিদ্যা উপাসনার স্থলকে ভালোবেসেছেন বলেই তো তিনি আমাদের শিক্ষারত্ন। গত বছরই রাজ্য সরকার তাকে শিক্ষারত্ন পুরস্কার দিয়েছে। আর শিক্ষারত্ন বাবদ প্রাপ্ত অর্থও তিনি বিধাননগরে ভীমবার দৃষ্টিহীন বিদ্যালয় এবং অন্য দুস্থদের মধ্যে দান করে দিয়েছেন। হ্যাঁ, ব্যতিক্রমী, একদম ব্যতিক্রমী স্কুল শিক্ষক শামসুর আলমের কথাই বলা হচ্ছে। পরাধীন ভারতে আমরা শুনেছি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম, আমরা পড়েছি শিক্ষার প্রসারে তার মহান সব অবদানের কথা। আজকের দিনেও বিদ্যাসাগরের মতো একেবারে জেরক্স কপি পাওয়া না গেলেও শিক্ষার প্রসারে অন্যরকম বিদ্যাসাগরেরা আছেন অনেকেই। শামসুর আলমকে তাদের মধ্যে একজন বলে ভুল হবে না। শিলিগুড়ি মহকুমার বিধাননগর এলাকার মুরলীগঞ্জ হাই স্কুল আজ রাজ্য তো বটেই, আন্তর্জাতিক স্তরেও একটি উল্লেখযোগ্য নাম মডেল স্কুল হিসেবে। আর চা বাগান অধ্যুষিত পিছিয়ে পড়া একটি স্কুলকে রাজ্যের অন্যতম সেরা স্কুলে রূপ দিতে তার অবদান একেবারে বলা যায় 100-তে 100। সরকারি স্কুল অনুন্নত, সরকারি স্কুলে ছেলে মেয়েদেরকে পাঠাতে না দিয়ে ইংরেজি মাধ্যমে পাঠান অনেকেই। তবে তাদের সেই চিন্তা ভাবনাকে ধাক্কা দিয়েছেন প্রতিভাবান শিক্ষক শামসুর আলম। অল্প কথায় এই স্কুলের পঠন পাঠন উন্নতির কথা মেলে ধরা সম্ভব নয়, তবে এইটুকু বলা যায় স্কুল বহু ইংরেজি মাধ্যমকে টেক্কা দিয়েছে। স্কুলের গুণগত মান থেকে অন্য কিছুতে অনেকটা এগিয়ে। আজ আমরা মাস্ক নিয়ে হইচই করছি, কিন্তু এই স্কুলে করোনা শুরু হওয়ার অনেক আগে 2013 সালে মিড ডে মিলে রান্নার সময় মুখে মাস্ক পরে রাধার রীতি চালু ছিল। আজ আমরা করোনা পরিস্থিতিতে ডিজিটাল প্রযুক্তিতে শিক্ষা নিয়ে চিৎকার করছি, কিন্তু করোনা শুরু হওয়ার আগেই তার স্কুলে সেই প্রয়াস শুরু হয়েছিল। প্রধান শিক্ষক হিসেবে স্কুলের উন্নতিতে সমস্ত শিক্ষক, সহকর্মী, অশিক্ষক কর্মী সকলকে নিয়ে তিনি এগিয়ে চলার কাজে নেমেছেন এক পরিবারের মতো। স্কুলে তার উদ্যোগে বাসও চালু হয়েছে। একটি সরকারি স্কুল যে এত সুন্দর সাজানো গোছানো তা ভাবাই যায় না। বাইরে থেকে অনেকে হঠাৎ সে স্কুলে গিয়ে প্রাইভেট স্কুল ভেবে ভুল করেন। আর্থিক দিক থেকে অনগ্রসর এলাকা হলেও সেই স্কুলে ছাত্রদের প্রতিভার বিকাশ ঘটানো হচ্ছে রীতিমতো ঘষিমুজে। আজ রাজ্য স্টেট রিসার্চ পার্সন হিসেবেও তিনি সব রকম সরকারি স্কুলের প্রধান শিক্ষকদের রীতিমতো ক্লাস নিচ্ছেন বিদ্যালয় শিক্ষার উন্নতিতে। শিক্ষক পরিবারেই জন্ম তার। বাবা খাদেম রসুল ছিলেন শিক্ষক। পরিবারের অন্যরাও সকলে শিক্ষক বা অধ্যাপনায় যুক্ত। উত্তর 24 পরগনা জেলার রাউতরা গ্রামে জন্ম। গ্রামের স্কুলে প্রাথমিক পাঠ চুকিয়ে অশোকনগর বয়েজ সেকেন্ডারি থেকে উচ্চ মাধ্যমিক, তারপর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি, পরে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে বিএড। এরপর অ্যাডাল্ট এডুকেশন পোস্ট গ্র্যাজুয়েশন করতেই 1997 সালে চাকরি। প্রথম সহশিক্ষক শিলিগুড়ি জগদীশচন্দ্র বিদ্যাপীঠে। সেখানে 6 বছর কাজ করার পর 2004 সালে মুরলীগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কাজে যোগ দেন। ছোট থেকেই তার স্বপ্ন ছিল শিক্ষকতা করবেন আর একটি এমন স্কুল গঠন করবেন যেটা আদর্শ স্কুল হয়ে উঠবে। ছেলেবেলা থেকেই তার হেডমাস্টার ম্যানুয়াল ঘাটাঘাটি শুরু করেন। আজ তিনি বলেন স্বপ্ন অনেকটা পূরণ হয়েছে, কিন্তু আরও কিছু কাজ বাকি। এই করোনা পরিস্থিতিতে তার স্কুলের ছাত্ররা অনলাইনে নিয়মিত ক্লাস করছে কিনা খবর নিচ্ছেন তিনি। তার ঘর ভর্তি পুরস্কার, উত্তরবঙ্গের আইকন থেকে আরও বহু পুরস্কার। জাতীয় শিক্ষক পুরস্কার দেওয়ার জন্য তার নাম এই রাজ্য থেকে পাঠানো হয়েছে দিল্লিতে। দাদাগিরিতেও তার উপরে অনুষ্ঠান হয়েছে। গত বছর তিনি রাজ্যের শিক্ষারত্ন পেয়েছেন এবং এই করোনা পরিস্থিতিতে তিনি নিজে কোভিড আক্রান্ত হয়েও কিছুদিন আগে তারপরও থেমে যাননি। শিক্ষা নিয়ে কতটা গভীর ভাব তার, কতটা তার শিক্ষা অনুরাগ না থাকলে, ভালোবাসা দরদ না থাকলে এই জিনিস সম্ভব না। আমরা একটু তার সঙ্গে কথা বলবো। নমস্কার। নমস্কার। আচ্ছা, এই যে কোভিড পরিস্থিতি চলছে, এখনো স্কুলগুলো বন্ধ হয়ে আছে, ছাত্রছাত্রীদের একটা বিষয় তো, তাদের গার্জিয়ানরা এবং ছাত্রছাত্রীরাও ভাবছে স্কুল বন্ধ, কিভাবে কি হবে।
অনলাইন একটা পড়াশোনা আসছে, কিন্তু অনেক স্কুলে আমরা শুনি যে অনলাইনে ক্লাস হয় না। তা আপনার বিধাননগর মুরলীগঞ্জ হাই স্কুল একটা দৃষ্টান্ত, মডেল, সেই সম্পর্কে আপনি কি বলবেন? আপনারা কি এই কোভিডের জন্য স্কুল বন্ধ মানে কি বসে আছেন সব? নেভার, এটা একটা ধারণা হয়তো সরকারি স্কুলের প্রতি অনেকের আছে, কিন্তু কিছু কিছু ব্যতিক্রম স্কুল আছে। আমি যেহেতু স্টেট রিসোর্স পার্সন হিসাবে কাজ করছি, রাজ্যের অনেক স্কুলের আমি খবরটা রাখার সুযোগ আছে। তো আমাদের যেটা উচিত, বিশেষ করে যে গরিব ছাত্রছাত্রীরা সরকারি স্কুলে পড়ে, আমরা যদি বলি যে মোবাইল নেই, নেটওয়ার্ক নেই, এটা একদম সত্য ঘটনা না। হয়তো কিছু মানুষের নেই, কিন্তু বেশিরভাগেরই এইটা আছে। এবং প্রত্যেক বাবা মারা চায় তার সন্তান বড় হোক, লেখাপড়া শিখুক, এবং তাই তার মোবাইলটা নিশ্চয়ই তাদের হাতে পড়াশোনার জন্য তুলে দেয়। বিশেষ করে আমরা যারা সরকারি শিক্ষক শিক্ষিকা, সরকার আমাদের প্রচুর টাকা বেতন দেয়। আমরা যদি সেইটা ফিল করি যে আজকে প্রাইভেট সেক্টরে যারা পড়াচ্ছেন তারা যেভাবে ক্লাস নিচ্ছেন একদম সিরিয়াসলি, আমাদের মধ্যে কেন এই প্রশ্নটা উঠবে? এত টাকা বেতন, একটা সিকিউর জব, এটা যদি আমরা সেখানে আমাদের কোনো যদি গাফিলতি থাকে, তাহলে একটা সময় দেখা যাবে আমাদের চাকরিগুলোই নেই। সবচেয়ে বড় কথা, সমাজ যেভাবে মানে শিক্ষক শিক্ষিকাদের দেখে, আজকে যে ডাক্তার, ইঞ্জিনিয়ার সব কিন্তু প্রাইভেট স্কুলের ছেলেমেয়েরা হচ্ছে না, অধিকাংশ ছেলেমেয়েরা সরকারি স্কুলের। এবং আমাদেরই হাত ধরে, কিন্তু এই কোভিড পরিস্থিতিতে যদি আমরা আমাদের দায়িত্বটা সঠিকভাবে পালন না করি, তাহলে এই কিন্তু সমাজ একটা সময় নিশ্চয়ই আঙুল তুলবে এবং তার জন্য আমরা দায়ী হয়ে পড়ব। তাই আমাদের উচিত, বিশেষ করে বিদ্যালয়ে যারা প্রধান আছে, বিদ্যালয় প্রধান হিসাবে আমি বলবো শিক্ষক শিক্ষিকাদের মোটিভেশনেরও প্রয়োজন আছে। তাদের যদি আমরা আমার ইচ্ছা বা সবকিছু যদি শেয়ার করি, তাদেরও বিভিন্ন যদি কোনো অসুবিধা থাকে সেগুলো যদি আমরা সলভ করার চেষ্টা করি, এবং টিচারদের তারা যাতে ক্লাস নেয়, যাতে মোটিভেট করি, তাহলে নিশ্চয়ই প্রাইভেট স্কুলের মতো আমরা সার্ভিস দিতে পারবো। সেটা বিদ্যালয়ে একটা গ্রামীণ এলাকাতে, শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে আমরা করতে পেরেছি, সবাই এটা করতে পারবেন, এটা আমি আশা রাখি। আপনার স্কুলে কিভাবে ক্লাস হচ্ছে এখন? আমরা একদম কোভিড প্রায় বছর দেড়েক হয়ে গেল, আমরা প্রথম থেকেই আমাদের যে রুটিন ফলো করা হতো সেই রুটিন অনুযায়ী মানে 10:45 থেকে 4:30 পর্যন্ত আমাদের যে রুটিনগুলো আছে সেইটা ফলো করে টিচাররা ক্লাস নেয়। যদি কোনো কারণে কোনো সময় কোনো টিচার যদি না নিতে পারেন, তিনি একটা অল্টারনেটিভ একটা শিডিউল করে দেন এবং সেটা অথরিটিকে জানিয়েও দিয়ে দেন যে এই কারণে আমি নিতে পারছি না, অন্য সময় নেওয়া হবে এটা। এবং সেক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে মোবাইল নেই, এই নেই, এটা নয়, কিন্তু মোবাইল প্রচুর বেশিরভাগেরই আছে। অতএব আজকে এই টেকনোলজি ইউজ করে যদি আমরা ভবিষ্যতেও যদি আমরা এই ধরনের ক্লাস নিই, আজকে কোনো শিক্ষক শিক্ষিকা হয়তো কোনো কারণে ছুটিতে থাকলেন, বা অনেক সময় সরকারি স্কুলের শিক্ষিকারা যে সিসিএল পায়, সেটা প্রায় 2 বছরের সিসিএল। আজকে যে টেকনোলজি ইউজ করে আমরা যে ক্লাসগুলো করছি, তিনি বাড়ির থেকে তার প্রধান শিক্ষক বা শিক্ষিকা যদি অ্যাপ্রোচ করেন যে আপনি যদি ক্লাসটা নেন, অবশ্যই 100% শিক্ষিকাই তিনিও উৎসাহী হবেন, নিশ্চয়ই সেই ক্লাসটা নিয়ে নেবেন। এই টেকনোলজিগুলো যাতে আমরা ভবিষ্যতে আমরা ইউজ করতে পারি। কোভিড আমাদের এইগুলো কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বিকল্প রাস্তা, এবং এই টেকনোলজির উপরে এমন নয় যে কালকেই কোভিড হয়তো শেষ হয়ে গেল। আপনার ওখানে কি গুগলে ক্লাস হচ্ছে না হোয়াটসঅ্যাপ? যেহেতু আমাদের গ্রামীণ একটা স্কুল, গুগলের জন্য যে নেটের স্পিড দরকার সেটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেই করি। গুগলের জন্য অনেকে হয়তো দেখা গেল সেই স্পিড পাচ্ছে না বলে হয়তো লাইনটার প্রবলেম হতে পারে, এই জন্য আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে করছি। হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু ছোট ছোট ভিডিও আপলোড করা যায় বা অনেক কিছুই দেওয়া যায়। আজকে আমরা যারা সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা আছি, আমাদের ট্রেনিং প্রয়োজন আছে, কি করে একটা ভিডিও তৈরি করতে হয়, ভিডিও এডিট করতে হয়। সেটা যখন আমরা রপ্ত করে নিতে পারবো, তখন আমরাও উৎসাহ বোধ করবো যে আজকে আমার সামনে হয়তো ছাত্রছাত্রীরা নেই, ফিজিক্যাল যে ক্লাসগুলো হতো, আই কন্ট্যাক্টে আমাদের থাকতো, কিন্তু যখন আমরা এটাতে অভ্যস্ত হয়ে যাব, এটাতেও একটা আলাদা প্লেজার, নতুন করে ভিডিও। কিন্তু আমরা কি করি যে আমি এডিট করতে পারি না বা এই করতে পারি না, ছাত্রছাত্রীদের ক্লাসে আসছে না, অ্যাটেন্ড করছে না,
আমাকে ভাবতে হবে যে কেন অ্যাটেন্ড করছে না। হয়তো আমি যে মোডে পড়াচ্ছি, যেভাবে তোদের ভালো লাগছে না, কিন্তু আমাকে টিউন করতে হবে, আমাকে ট্রেনিংটা নিতে হবে। এটা নিলে আজকে সরকারি স্কুলে যেটা প্রশ্ন উঠছে সেটা আর থাকবে না। দর্শক বন্ধুরা, এখানে আপনারা শুনছেন শামসুল আলম, প্রধান শিক্ষক, মুরলীগঞ্জ হাই স্কুল, বিধাননগর। পরাধীন ভারতবর্ষে আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা। শিক্ষা বিস্তারের জন্য, শিক্ষা সংস্কারের জন্য বিদ্যাসাগরের মতো মহানুভব এবং ব্যতিক্রমী মানুষ, ব্যতিক্রমী মনীষী পৃথিবীর ইতিহাসে সত্যি বিরল বা ব্যতিক্রম। আজকে আমরা বিদ্যাসাগরকে পাবো না, কিন্তু বিদ্যাসাগরের মতনই অন্যরকম আধুনিক মানসিকতার, অন্যরকম সংস্কারে যারা কাজ করছেন তাদেরকে কিন্তু আমরা পেতে পারি। এরকম সমাজে অনেক আছেন, তাদেরই মধ্যে একজন আমরা মনে করি এখানে শামসুল আলম মহাশয়। তো তার কাছে আমরা আরও জানবো, সেটা হচ্ছে যে কি ভাবছেন এই যে কোভিড পরিস্থিতি, শিক্ষা সামনে 15ই আগস্ট আসছে, তারপরে শিক্ষক দিবস আসছে, এবং সরকারি স্কুলগুলো, অনেকগুলো স্কুল বন্ধ, ধুলোবালি জমছে, একটা অন্ধকার স্কুলগুলো পড়ে আছে, এবং শিক্ষা হচ্ছে মূল আলো। যতই কোভিড আসুক, পড়াশোনা শিক্ষা যদি না থাকে তাহলে তো সভ্যতাই শেষ। তাহলে আমরা মানুষ হিসেবে কি পরিচয় দিব? এই জায়গায় আজকে একটা স্কুলগুলো নিয়ে একটা কোশ্চেন চিহ্ন আসছে, কিন্তু পড়াশোনা তো পিছিয়ে থাকতে পারে না। আজকে এই যে স্বাধীনতা দিবস আসছে, শিক্ষক দিবস আসছে, আপনি কি বলবেন, কি বার্তা দিবেন? আপনি তো একটা নতুন দিশা, এবং আমরা অনেকের কাছে শুনছি আপনি অন্যরকম বিদ্যাসাগর, কি বলবেন? না, এটা মানে অতিরিক্ত আমি নিশ্চয়ই তার ধারে পাশে পৌঁছাতে পারেনি, কিন্তু ওই জায়গায় যদি আমরা চেষ্টা করি, নূতন নূতন ভাবনা, চ্যালেঞ্জ আমাদের আসবেই, প্রতিবন্ধকতা তো থাকবেই, কিন্তু সেটাকে জয় করার মতো আমাকে রাস্তা খুঁজতে হবে। আমার যেটা একটা অভিজ্ঞতা হয়েছে, একেবারে ডেলেবার মানে পরিবারের সন্তান, এবং তাকেও হয়তো মাঝে মাঝে টাকা পয়সার জন্য কারখানায় কাজ করতে হয়, সে রাজ্য স্তরে স্ট্যান্ড করতে পেরেছে। সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা কিন্তু শিক্ষক শিক্ষিকাদেরই ছিল। আমাদের তারা যেভাবে তাকে স্বপ্ন দেখিয়েছে, আমরা এই কাজটা যদি করতে পারি, আজকে কোভিড পরিস্থিতিতে বিশেষ করে যারা শহর কেন্দ্রিক, অনেকে হয়তো যারা ছোট জায়গার মধ্যে থাকে, সেই ক্ষেত্রে তাদের একটা মানসিক সমস্যা ছাত্রছাত্রীদের মধ্যে আছে। তারা বন্ধুদের সাথে মিশতে পারছে না, পাশের বাড়িতে যেতে পারছে না। এই ক্ষেত্রে তো অবশ্যই একটা আছে, কিন্তু গ্রামের দিকে হয়তো সেই সমস্যা নেই, তারা খোলাখুলি একটু মুভ করতে পারে একটু। কিন্তু আমাদের যেটা উচিত, যেটা এই টেকনোলজি ইউজ করে তাদের সাথে কথা বলে, তাদের স্বপ্ন দেখিয়ে আমরা একটা মিরাকেল হতে পারে তার অভিজ্ঞতা আমরা স্কুলে আমরা দেখেছি। আমাদের সেই বিশ্বাসটা রাখতে হবে যে আমরা করতে পারি। কিন্তু আমরা যদি কোনোদিনই ভাবি যে এটা সম্ভব নয়, আজকে নেট নেই, এই নেই, তাহলে আমরা সেই জায়গাতেই পৌঁছাতে পারবো না। বরং যে যার নামের কথা বললেন, তিনি ওই সময় যেভাবে প্রতিকূলতার মধ্য দিয়ে তারা স্বপ্ন দেখিয়ে বা শিক্ষা বিস্তারে যে ভূমিকা নিয়েছিলেন, আজকে প্রতিটি শিক্ষক শিক্ষিকাই এই বিদ্যাসাগরের ভূমিকাটা নিতে পারেন, এবং সেটা আমাকে সবচেয়ে আগে বিশ্বাস করতে হবে যেটা আমরা করতে পারি। ইয়েস, আমরাই পারি, শিক্ষক শিক্ষিকারাই পারে সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে। আজকে সায়েন্টিস্ট বলুন, ডাক্তার বলুন, তারা কারা তৈরি করছে? কোনো না কোনো শিক্ষক শিক্ষিকার হাত দিয়ে তৈরি হচ্ছে। এবং যেহেতু আমরা অত্যন্ত লাকি যে আমরা এই অকুপেশন, এই পেশার সাথে জড়িয়ে আছি, অতএব আমরা যদি আমাদের দায়িত্বটা পালন করি, আজকে কোভিড যেটা আমাদের শিখিয়ে দিল, অনলাইন ডেভেলপ, অনেক শিক্ষক শিক্ষিকা তারা হয়তো জানতেন না, তারাও অনেকে রপ্ত করে নিয়েছেন। বাকিরা যারা হয়তো করছি না, তারা যদি করতে থাকে, এমন নয় যে কালকে থেকে কোভিড উঠে যাবে। এটা দেখা গেল এই পরিস্থিতি বা এর থেকেও খারাপ পরিস্থিতি আমাদের সম্মুখীন হতে পারে, কিন্তু বিশেষ করে যেই আমাদের ছাত্রছাত্রী, তাদের যে সম্পদ, তারা দেশের সম্পদ, তাদেরকে গড়ে তুলতে গেলে বিকল্প এই রাস্তাতেই নিশ্চয়ই আমরা যত্নবান হব এবং ওদের শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যাব। আপনি তো নিজেও কোভিডে আক্রান্ত হয়েছিলেন, কোভিডের সঙ্গে লড়াই করেছেন, তার মধ্যেও আমরা খবর পেয়েছি যে আপনি শিক্ষার কথা ভুলেননি, কাজ করেছেন। একটু কোভিডে আমি চূড়ান্তভাবে আক্রান্ত হয়ে যাই। ইভেন আমাকে একটা এয়ার অ্যাম্বুলেন্সে হেল্প নিয়ে আমার জীবনটাকে বাঁচানোর জন্য কলকাতাতেও আমাকে যেতে হয়েছে শিলিগুড়ি থেকে।
আমি ভেন্টিলেশনে পর্যন্ত চলে গেছি, কিন্তু আমার এত যাওয়া সত্ত্বেও স্কুলের কথা খুব সেই আইসিইউ বেডে শুয়ে শুয়েও ভাবতাম, মিস করতাম ছাত্রছাত্রী, ক্যাম্পাস। তো কোভিড একটা বাধা, কোভিড একটা কিন্তু সেটাকে যদি আমরা মনের দিক থেকে যদি এগিয়ে থাকি, এই ধরনের বাধা কোনো বাধাই না, সেখান থেকেও কামব্যাক করা যায়। ভেন্টিলেশনে ঢুকেও আমি আবার ফিরে আসতে পেরেছি, আবার সেই স্কুলকে দেখতে পেরেছি। এটা আমার যখন আপনি কোভিড আক্রান্ত হয়ে হসপিটালে ছিলেন, সেই সময় স্কুলের কি কি খোঁজ খবর নিয়েছেন? অবশ্যই আমার তখন মনে হতো যে এতগুলো ফুলের গাছ আছে, একটা বাগান আছে, ঠিকমতো জল দেওয়া হচ্ছে কিনা, তারপরে ঠিকমতো ক্লাস হচ্ছে কিনা, আরো কোনো সমস্যা হচ্ছে কিনা, সবচেয়ে বেশি মিস করতাম। আসলে ওটাই আমার কাছে একটা প্রাণের মতো, মানে আমার জীবন শক্তিকে অনেকটাই বাড়িয়ে দেয়। নিশ্চয়ই অনেক শিক্ষক শিক্ষিকা আছেন, তাদেরও অবশ্যই প্রত্যেক শিক্ষক শিক্ষিকার হচ্ছে প্রাণ শক্তি হচ্ছে তার স্কুল, ছাত্রছাত্রী। তো আমার কাছেও সেটা আমি মিস করতাম ওই আইসিইউ বেডে বসে। আবার আমি সৌভাগ্যবান, আবার আমার সহকর্মীদের কাছে, এলাকাতে এবং ছাত্রছাত্রীদের কাছে ফিরে আসতে পেরেছি, এবং আবার সেই পুরনো পদ্ধতিতে আবার স্কুলটাকে এগিয়ে নিতে পারছি। এটা আমার খুব ভালো লাগছে। একটা অংশের মধ্যে প্রচার হচ্ছে, কেউ কেউ বলছে, মানে হাওয়া আছে যে কিছু শিক্ষক মহাশয় আছেন যারা সরকারি স্কুলে মাস গেলে বেতন পাচ্ছেন, স্কুল বন্ধ, ক্লাস নেই, ভালো ভালো বাজারে যাচ্ছেন। ফলে একটা এইটা কি ঠিক, সর্বাংশে কি সত্যি? আমি যদি বলি যে না এটা সত্যি না, তাও ভুল হবে। আবার যদি বলি এটা ঠিক, তাও ভুল বলা হবে। অনেক টিচার তারা কিন্তু তাদের বিভিন্ন জায়গায়, আজকে ফেসবুকে দেখেন বিভিন্ন জায়গায় তাদের বক্তব্য থেকে উঠে আসছে, তারাও কিন্তু মিস করছে, আর ভালো লাগছে না, তাদের কোথাও একটা মানসিক অশান্তি হচ্ছে। কিন্তু আবার এটাও ঠিক, যেহেতু একটা আমাদের সিকিউর জব, বেতন পাচ্ছি, হয়তো স্কুলটাকে ভুলে গেছে। এটা যদি হয় তাহলে সত্যি খুব বাজে অবস্থাতে সমাজ আমাদের ছেড়ে দেবে না। আজকে প্রাইভেট স্কুল যেভাবে ক্লাস নিচ্ছে, আমার